Hello everyone, welcome to our channel The Digital Educator. This is your geography learning partner কিশোর স্যার। আজকে তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে সদ্য যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে, তোমরা যারা ভূগোল বিষয়ে নিয়েছো বা ভূগোল বিষয় নিয়ে পড়বে বলে এখনও ভাবছো, তো তোমরা প্রথমেই দেখে নাও মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের যখন তোমরা দিতে যাচ্ছ একাদশ শ্রেণীতে ভূগোল বিষয়ে কী কী রয়েছে। আরেকটা জিনিস না বললেই নয়, এবছরই প্রথম তোমাদের জন্য যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, তো অবশ্যই তোমরা এই সেমিস্টার সিস্টেমেই লাভ অনেক বেশি পেতে চলেছো। তোমরা বছরে দুটো করে পরীক্ষা দেবে, তো সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটাও কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে। তো তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু শুধু এমসিকিউ এর উপরে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে ক্লাস 11-এ তোমাদের ভূগোল বিষয়ে যে সমস্ত জিনিস পড়তে হবে, অর্থাৎ সিলেবাসে কী কী রয়েছে সে সম্পর্কে একটা সম্পূর্ণ ডিটেল ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখো এবং তোমাদের ভূগোল বিষয়ে কী কী পড়তে হবে সেটা ভালোভাবে বুঝে নাও। কারণ ভালো ফল করতে গেলে বা যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে যখন কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে যখন তোমরা পড়তে যাবে, সেক্ষেত্রে সিলেবাসটাকে কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। যখন তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নেবে, জেনে ফেলবে, তখনই তোমাদের কিন্তু অনেকটা কাজ কিন্তু তোমাদের এই যে পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যায়। সে কারণে পড়া শুরু করার আগে সিলেবাসটাকে খুব ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা তোমাদের স্ট্রং পয়েন্ট, কোন জায়গাটা তোমরা খুব ভালোভাবে পারবে, খুব ভালো বুঝতে পারবে, এবং কোন জায়গাগুলোকে তোমাদের ভালোভাবে বোঝার দরকার আছে, বা কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য এবার একেবারে নতুন। তো যেহেতু এবার প্রথম সেমিস্টার সিস্টেম চালু হলো এবং সম্পূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ ধরনের হতে চলেছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো করে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে বোঝার প্রয়োজন আছে। আর সেটা একমাত্র ভালো করে বোঝার জন্য, বারবার রিভিশন করার জন্য কি করতে হবে, অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। কারণ এখানে নিয়মিত প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসগুলো দিতে থাকব। ঠিক আছে? তো আজকে আমার ক্লাস 11-এ ভূগোল বিষয়ে প্রথম ক্লাস বলতে পারো, বা প্রথম সিলেবাস নিয়ে আজকে প্রথম ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখো এবং তোমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো হাইলাইট করার জন্য খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু বসে যাও। ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, প্রথমেই তোমাদের প্রথমেই যে জায়গাটা তোমাদের রয়েছে 11-এ, দেখো ক্লাস 11-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে টপিক রয়েছে সেই টপিকগুলো কি কি? সেই টপিকগুলো রয়েছে মূলত, দেখো প্রথম যে টপিকটা রয়েছে সেটা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। তোমরা মাধ্যমিক ক্লাস 10-এ মাধ্যমিক দেওয়ার সময় প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল পড়েছো। ঠিক একই রকমভাবে এখানে তোমাদের পড়তে হবে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল আর ভারতের ভূগোল পড়তে হবে। ঠিক আছে? 3টা ভাগ পড়তে হবে। এর মধ্যে প্রথম ভাগে সাব টপিকে যে রয়েছে সেটা হলো কি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যেগুলো না জানলেই না প্রাকৃতিক ভূগোলে। সেক্ষেত্রে ইউনিট 1 অর্থাৎ প্রথম চ্যাপ্টার, ইউনিট 1 বা প্রথম চ্যাপ্টারে রয়েছে কি জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল বিষয়টা ক্লাস 7 থেকে তোমরা পড়ছো। তো বিষয় হিসেবে ভূগোল কি রয়েছে ভূগোলের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের পড়তে হবে কি ভূগোলের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন, প্রকৃতি এবং শ্রেণীবিভাগ, এর নেচার এবং ক্লাসিফিকেশন, ভূগোলের স্কোপ, প্রাকৃতিক ভূগোলের পরিধি, স্কোপ অর্থাৎ স্কোপ অ্যান্ড কন্টেন্ট মানে পরিধি, এবং প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রথম চ্যাপ্টার রয়েছে। অর্থাৎ এখানে ভূগোলের সংজ্ঞা, এর মধ্যে কী কী আলোচনার ক্ষেত্র আছে, এর পরিধি কী, এর কী কী শাখা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে প্রথম চ্যাপ্টার রয়েছে তোমাদের। ঠিক আছে? এবার দেখো সেকেন্ড চ্যাপ্টারে কি রয়েছে, এই প্রাকৃতিক ভূগোলেরই ইউনিট 2 অর্থাৎ চ্যাপ্টার 2 বলতে পারো। এই চ্যাপ্টার 2 বা ইউনিট 2-তে রয়েছে কি পৃথিবীর উৎপত্তি। এটা আগেও ছিল এই ক্লাস 11-এ, এবারও রয়েছে অরিজিন অফ দ্য আর্থ। এখানে তোমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সেই প্রাচীন কতগুলি মতবাদ, যেগুলোকে ক্লাসিক্যাল থিওরিজ বলা হয় বা ধ্রুপদী তত্ত্ব বলা হয় বাংলায়,
সেই ধ্রুপদী বা প্রাচীন তত্ত্বগুলো কার কার, এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম আছে, কান্ট, জিন্স আর জেফ্রিস নামে 3জন বিজ্ঞানীর সেই ধ্রুপদী বা প্রাচীন থিওরিগুলো পড়তে হবে। তার সঙ্গে কি একদম বর্তমান যুগে যে মডার্ন থিওরি যে রয়েছে, সেই মডার্ন থিওরি কোনটা, বিগ ব্যাং থিওরি। তোমরা অনেকে এই নামটা শুনেছো বা জানো না, তো কোনো ব্যাপার নাই, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমরা ক্লাসগুলো দেখতে থাকবে। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে ক্লাসগুলোকে কিন্তু তোমাদের সুন্দরভাবে বোঝানো হবে, তাই অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে রেগুলারলি দেখতে থাকবে, ঠিক আছে। সেখানে বিগ ব্যাং থিওরি জানতে পারবো আমরা, আধুনিক মতবাদ। এই ইউনিট 2তে, চ্যাপ্টার 2তেই কিন্তু দুটো পার্ট আছে। এবার ফার্স্ট পার্টে কি পৃথিবীর উৎপত্তি পড়ব, সেকেন্ড পার্টে পড়ব কি পৃথিবীর অভ্যন্তর ভাগ। এটা তোমাদের কিছুটা পড়া জানা বিষয়। অর্থাৎ এখানে কি পড়তে হবে, দেখো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই, যে স্তরায়নগুলো পড়ছি আমরা, কি ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তার যে ভাগগুলো, এখানকার বিযুক্তি রেখাগুলো, উপাদানগুলো, এগুলো কোথায় আমরা কীভাবে পেলাম, এর সম্পর্কে কিন্তু জানবো। কীভাবে ভূ অভ্যন্তর সম্পর্কে জানা গেল, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এর সবার জানা জরুরি। তো এখানে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে পৃথিবীর অভ্যন্তরে সত্যি কি যাওয়া হয়েছে না, কীভাবে এই তথ্যগুলো পাওয়াগুলো। এবং এখানে এসে আবার কি ওই স্তরায়নগুলো কিন্তু পড়তে হবে। এটা অনেকটা তোমাদের জানাশোনা সেই বিষয়ের মধ্যে চলে গেল। তারপর কি রয়েছে, পৃথিবীর অভ্যন্তরভাগের সেই পর্যালোচনা যে করবো, সেটা যে ভূমিকম্প বিজ্ঞান যে আছে, সিসমিক ওয়েভের মাধ্যমে কীভাবে স্তর বিন্যাস করেছে, সেই বিষয় নিয়ে এই চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। এই যে দেওয়া আছে কি সোর্সেস অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থ ইন্টেরিয়র, অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়র, লেয়ারিং অ্যান্ড লেয়ারিং অফ দ্য আর্থ, ঠিক আছে। আমি ইংলিশটাও রেখেছি, বাংলাটাও রেখেছি তোমাদের সুবিধার জন্য। এবার দেখো তারপরে এই ইউনিট থেকে, আচ্ছা প্রথমে বলে দিই, এই ইউনিট থেকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু 15 নম্বরের জন্য শর্ট প্রশ্ন আসবে, এমসিকিউ ধরনের প্রশ্ন আসতে চলেছে। তো এরপরে এই প্রাকৃতিক ভূগোলেরই ইউনিট 3তে অর্থাৎ থার্ড চ্যাপ্টারে কী রয়েছে, ইউনিট 3তে রয়েছে জিওগ্রাফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। মনে পড়ে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারেই ছিল। সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবার আবার কি পড়তে হবে, অন্তর্জাত প্রক্রিয়াসমূহ। তো অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে তোমাদের পড়া হয়েছে অলরেডি। আবার সেই সংজ্ঞা, ধারণা এবং অন্তর্জাত প্রক্রিয়ার এবার প্রকারভেদ পর্যন্ত পড়তে হবে তোমাদের। এর আগের বছর ছিল কি বহির্জাত প্রক্রিয়া, এবার কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়তে হবে। সেখানে কি কি পড়তে হবে, অগ্নুৎগম অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয় তার ধরন, সংজ্ঞা এবং এই অগ্নুৎপাতের কারণ কি কি হতে পারে, এবং এই অগ্নুৎপাতের ধরন অনুসারে অগ্নুৎগমের, আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয় তার শ্রেণীবিভাগ পড়ব। এবং এই অগ্নুৎপাত যখন হচ্ছে, সেই অগ্নুৎপাতের ফলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে, আগ্নেয়গিরি বিশ্বের কোথায় কোথায় কী, কোন কোন জায়গায় আগ্নেয়গিরি রয়েছে, কিভাবে রয়েছে, কেন রয়েছে, এই সমস্ত উত্তর কিন্তু এই চ্যাপ্টারে পেয়ে যাবে তোমরা। এর সঙ্গে সঙ্গে কি অন্তর্জাত প্রক্রিয়াগুলির মধ্যে আরেকটা অন্তর্জাত প্রক্রিয়া কি পড়ে, অগ্নুৎপাত যেমন একটা অন্তর্জাত প্রক্রিয়া, আরেকটা অন্তর্জাত প্রক্রিয়া কি ভূমিকম্প। সেই ভূমিকম্পেরও কিন্তু পড়তে হবে ভূমিকম্পের ধারণা কাকে বলে, সংজ্ঞা, কারণ, কোথায় হয়, ঠিক আছে, ফলাফল কি, ঠিক আছে, ভূমিকম্প কীভাবে পরিমাপ করা হয়, কোন কোন যন্ত্র, কী কী স্কেল ব্যবহার করা হয়। আর তার সঙ্গে পড়তে হবে ভারত সহ পৃথিবীর যে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো রয়েছে, সেগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়ে, ঠিক আছে, সিসমিক জোন 1, 2, 3, 4 করে ভাগ করে নিয়ে পড়বো এখানে, ঠিক আছে। তার সঙ্গে পড়বো কি ভূমিকম্পের সঙ্গে কি হয়, সমুদ্রের নিচে যখন ভূমিকম্প হয় মহাসাগরের নিচে, তখন কিন্তু সুনামি আসে, সেই সুনামি সম্পর্কেও কিন্তু এখানে পড়তে হবে। তার সঙ্গে অল্প একটু কী দেওয়া আছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, সংজ্ঞা, ধারণা, প্রকারভেদ, ঠিক আছে। এই গেল তোমাদের ইউনিট 3। এবার দেখো এই ইউনিট 3-র পরে ইউনিট 4-এ কী রয়েছে, এই ইউনিট 4-এ রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 4, যেটা এটা কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির অংশ। এই ইউনিট 4-এ রয়েছে তোমাদের 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে আবহাওয়া ও জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, জানাশোনা জিনিস, ছবি দেখেই বুঝতে পারছো। কি বায়ুমণ্ডলের আবার উপাদান পড়তে হবে, গঠন পড়তে হবে, প্রত্যেকটা স্তরের গুরুত্ব পড়তে হবে, সেখানকার বৈশিষ্ট্য পড়তে হবে, বিস্তার, ঠিক আছে, কোন স্তরে কী কী হচ্ছে। দেখো বায়ুমণ্ডলের উপাদান, কঠিন তরল গ্যাসীয় উপাদান সমূহ, এদের গুরুত্ব। এবার উষ্ণতার বৈশিষ্ট্য এবং উপাদানের তারতম্য অনুসারে বন্টনের ভিত্তিতে, উষ্ণতার তারতম্য এবং উপাদানের বন্টনের ভিত্তিতে কি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ক্লাস 10-এ পড়ছো, খুব জানাশোনা সহজ বিষয়। দেখো তাহলে এটা তোমাদের জানাশোনা একটা চ্যাপ্টার চলে আসলো। এর সঙ্গে কি পড়েছিল, ওজোন স্তর পড়েছিল, আবার সেই ওজোন স্তর সম্পর্কে ডিটেলসে এর গুরুত্ব, এর বিন্যাসের কারণ, এর সৃষ্টির পদ্ধতি এবং এই ওজোন স্তর বিন্যাসের ফলাফল কিন্তু তোমাদের পড়তে হচ্ছে আবার, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এই ছিল ইউনিট 4।
এবং এই ইউনিট 4 অর্থাৎ 4টা চ্যাপ্টারই কিন্তু রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলে, যেখান থেকে সর্বমোট 4টা চ্যাপ্টার মিলে কিন্তু কত নম্বরের প্রশ্ন হতে চলেছে? 15 নম্বরের 15টা এমসিকিউ তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, এর মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে 2 থেকে 3টে থাকবে, আর বাদবাকি যে প্রশ্নগুলো আছে, যে 12টা প্রশ্ন, ওগুলো পরের যে 3টা ইউনিট যে চ্যাপ্টার আছে ওখান থেকে থাকবে। এবার এখানে তোমাদের টপিক আসছে কি, সাব টপিক। দেখো তখন যেমন ছিল প্রাকৃতিক ভূগোল, এবার কিন্তু পড়তে হবে কি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়গুলো কিন্তু এবার পড়তে হচ্ছে। ঠিক আছে, সেই মানবীয় ভূগোলের মৌলিক বিষয়গুলো কি কি? দেখো প্রথমেই এখানে যে চ্যাপ্টার 1 বা ইউনিট 1-এ যে রয়েছে, সেখানে পড়তে হবে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়সমূহ পড়তে হবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার। এখানে কি কি পড়তে হবে? মানুষ প্রকৃতির সম্পর্কে ধারণা, মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, কানেকশন, সেই সম্পর্কে ধারণা, এবং মানবীয় ভূগোলের ক্ষেত্র অর্থাৎ এবং উপক্ষেত্র সহ, মানবীয় ভূগোলের কি কি ক্ষেত্রে আলোচনা হয় মানবীয় ভূগোল, এর কি কি আর উপক্ষেত্র আছে। ঠিক আছে, অর্থাৎ কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ফিল্ডস অ্যান্ড সাব ফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফিতে আর কি কি এর ভাগ রয়েছে, শাখা রয়েছে, এগুলো কোথায় কী কী আলোচনার বিষয় রয়েছে, এই সমস্ত বিষয় এখানে রয়েছে। দেখি এবার এই হিউম্যান জিওগ্রাফিতে তোমাদের কত নাম্বার আসবে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে মোটে 12 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে চ্যাপ্টার 2-তে, হিউম্যান জিওগ্রাফিতে চ্যাপ্টার 2-তে রয়েছে কি, দেখো ইউনিট 2 বা চ্যাপ্টার 2-তে রয়েছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি, অর্থনৈতিক ভূগোল, জানাশোনা জিনিস। এই অর্থনৈতিক ভূগোলে এই বিষয়টাও কিন্তু আগের থেকে ছিল, এবার আবার এটা 12-এ ছিল, এবার একটু 11-এ এসছে। এই অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ, মানুষ তার বেঁচে থাকার জন্য যে সমস্ত জীবিকা নির্বাহ করে তাদের শ্রেণীবিভাগ পড়তে হবে। তার সঙ্গে প্রাথমিক যে কার্যাবলী রয়েছে সেই প্রাথমিক কার্যাবলীর সংজ্ঞা, এছাড়াও অর্থনৈতিক কার্যাবলীর যে ভাগগুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তার কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, তার সঙ্গে প্রাথমিক কার্যাবলী, সেই প্রাথমিক কার্যাবলীর মধ্যে যে যে বিষয়গুলো লেখা আছে কি, শিকার, খাদ্য সংগ্রহ, পশুপালন, যাযাবর বৃত্তি, কৃষিকাজ, কৃষিকাজে কতগুলো ভাগ রয়েছে, এই কাজগুলো ব্র্যাকেটে দেখো যেগুলো দেওয়া আছে। এই কৃষি পদ্ধতিগুলো সম্পর্কে জানবো, এগুলো 12-এ ছিল, এবার 11-এ চলে এসছে। আর পৃথিবীর 2টি সর্বাধিক উৎপাদনকারী দেশের উৎপাদনের ভিত্তিক বন্টন, তার মধ্যে পড়বে ভারত ছাড়া বাইরের অন্য কান্ট্রি পড়তে হবে, কফি, আখ, কার্পাস এবং খনিজ উত্তোলনের ধরন ও এর খনিজ উত্তোলনের ফলে কী কী সমস্যা হচ্ছে পরিবেশে। ঠিক আছে, এবারে দেখো, এবারে এখানেই কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল কিন্তু ওই 2টো চ্যাপ্টারই কিন্তু শেষ হয়ে গেল। এবারে সাব টপিকে কী রয়েছে দেখো, আবার সেই চেনা পরিচিত একটা বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়, তোমাদের প্রিয় সাবজেক্ট, প্রিয় টপিক, আমারও প্রিয় টপিক, ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া কিন্তু রয়েছে। এখানে প্রথম চ্যাপ্টারে তোমাদের কি পড়তে হবে? প্রথম চ্যাপ্টারে তোমাদের পড়তে হবে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, দেশ হিসেবে ভারতবর্ষ পড়তে হবে। তো এটা আমাদের অনেকটাই জানা পরিচিত। তাহলে এখানে এই দেশ হিসেবে ভারতবর্ষে কী কী রয়েছে পড়তে হবে? প্রথমেই পড়তে হবে ভারতের ভৌগোলিক অবস্থান, আয়তন এবং প্রশাসনিক গঠন ও প্রতিবেশী দেশসমূহ, খুব জানা পরিচিত বিষয়। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অ্যান্ড নেবরিং কান্ট্রিজ, আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে। ঠিক আছে, এটা গেল ইউনিট 1-এ। এখান থেকে এই ভারতের ভূগোল থেকে যে তোমাদের সাবটপিক 3 নাম্বার যে ভাগটা রয়েছে ভূগোলের, থার্ড পার্টে কী রয়েছে বল, ভারতের ভূগোল, সেখান থেকে কিন্তু 8 নাম্বার আসবে। এই ভারতের ভূগোলের প্রথম পার্টে তাহলে এটা রয়েছে প্রথম চ্যাপ্টারে। এবার দ্বিতীয় চ্যাপ্টারে কি রয়েছে দেখো, দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের রয়েছে ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি, ইন্ডিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি রয়েছে। এখানে এই জিনিসটা তোমাদের নতুন, এটা তোমরা অতটা ভালো করে পড়োনি, তখন ভালো করে পড়োনি বলতে তোমাদের সিলেবাসে এই বিষয়টা ছিল না ক্লাস 10-এ, এবার এটা ইনক্লুড করেছি এখানে পড়তে হবে ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। একে ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ, ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ যদি করি তাহলে এখানে পাবো আমরা উপদ্বীপীয় ভারত, এক্সট্রা পেনিনসুলার ইন্ডিয়া, সিন্ধু গঙ্গা সমভূমি, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। এটা তোমাদের কাছে নতুন, খুব সুন্দর একটা ব্যাখ্যা এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, খুব মজাদার হতে চলেছে পড়াটা, অবশ্যই তোমরা কিন্তু দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে। এবারে কিন্তু প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকের ভিডিওতে বারবার বলছি তোমাদের খুব আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ কি ধরনের এমসিকিউ হবে তোমরা
আমি যখন নেক্সট ক্লাস নিয়ে আসবো সেই ক্লাসের ভিডিও দেখার সময় কিন্তু বুঝতে পারবে, আমি কিন্তু তার সঙ্গে প্র্যাকটিস কোশ্চেনও নিয়ে আসবো, তখনই তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কী স্টাইলে কোশ্চেন কিন্তু আসতে চলেছে। এবার দেখো ভারতের ভূগোলেরই থার্ড পার্টে 3 নম্বর টপিক কী থাকবে, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ভারতের জল নির্গম ব্যবস্থা। অনেকটা ভারতের নদ নদীর যেরকম পড়েছে সেরকমই। তো প্রবাহের দিক থেকে জলপ্রবাহের সরবরাহ অনুসারে ভারতের নদ নদীর যে ব্যবস্থা, এখানে আমাদের ভারতের যে নদ নদীর যে ব্যবস্থাটাকে, এখানে নদীগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো হিমালয় অঞ্চলের নদ নদী আর উপদ্বীপীয় ভারতের নদ নদীর ব্যবস্থা, এবং তার সঙ্গে কি কি নদীর জলের ব্যবহার এবং বন্টন, কীভাবে ব্যবহার করা হচ্ছে, কীভাবে বন্টন করা হচ্ছে। দেখো এই যে রিভার সিস্টেম, এই যে নদ নদী তোমরা টেনে পড়ছে, এবারে কিন্তু তার থেকে একটু আলাদা। কীরকম, আমরা 2 ভাগে ভাগ করে নেব, যে হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদীগুলো, তাদের যে সেখান থেকে যে রিভার সিস্টেমটা তৈরি হচ্ছে সেই বিষয়টা এখানে পড়তে হবে। তার সঙ্গে কি দেখো উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলের নদীগুলো আলাদাভাবে সৃষ্টি হয়েছে বৃষ্টির জলে, সেই মালভূমি অঞ্চলের নদীগুলোকে নিয়ে কিন্তু আলাদা আরেকটা আলোচনা রয়েছে। খুব সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয় এটা, ঠিক আছে। তো এটা হলো তোমাদের ইউনিট 3, এবং এইটাই হলো তোমাদের কি, এটাই হলো তোমাদের ক্লাস 11-এর যে লাস্ট যে অধ্যায়, সেটা হলো ভারতের জল নির্গম ব্যবস্থা, ঠিক আছে। তো এই ভারত থেকে তোমাদের কত থাকছে, ভারত থেকে তোমাদের প্রশ্ন আসছে 8 নম্বরের, ঠিক আছে। আর প্রথম যে আমরা টপিকটা দেখলাম, একদম প্রথমে দেখলাম কি প্রাকৃতিক ভূগোল, সেই প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে তোমাদের কত 15 নাম্বার, প্রাকৃতিক ভূগোল থেকে 15 নাম্বার, যেখানে তোমাদের টপিক থাকছে 4টা। মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি থেকে থাকছে 12 নাম্বার, সেখানে টপিক থাকছে 3টে, এবং সেখানে টপিক থাকছে দুটো ইউনিট রয়েছে এখানে। আর লাস্ট যে টপিক সাব টপিক যেটা হলো ভারতের ভূগোল, সেখান থেকে 8 নাম্বার থাকবে, এবং এখান থেকে টপিক বা চ্যাপ্টার তোমাদের আছে কিন্তু কয়টা, ইউনিট আছে 3টে, ঠিক আছে। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোলের কিন্তু সিলেবাস। এবার এই সিলেবাস অনুসারে খুব সুন্দরভাবে নেক্সট তোমাদের থেকে কিন্তু এবার ক্লাসগুলো আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাও। নিয়মিত ক্লাসগুলো কিন্তু আসতে থাকবে, ঠিক আছে। তো তোমরা সিলেবাসটা কীরকম বুঝলে অবশ্যই কমেন্টে জানাও, এবং বন্ধু বান্ধবীর মধ্যে অবশ্যই শেয়ার করো আমাদের চ্যানেলটি। ফার্স্ট টাইম আমরা কিন্তু ডিজিটাল বোর্ডের মাধ্যমে এ ধরনের প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের স্কুল এডুকেশন পারপাসে কিন্তু এত কিছু করছি, তাই তোমাদের সাপোর্ট খুব জরুরি। অবশ্যই তোমরা কিন্তু লাইক, সাপোর্ট এবং শেয়ার করবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থাকবে। তো দেখতে থাকো দ্য ডিজিটাল এডুকেয়ার, জুড়ে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।